তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপার থেকে দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একটি বড় প্রশ্ন যেটা 10 বা 20-তে আসতে পারে, আরেকটি 5 নম্বরের প্রশ্ন, এবং দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার তুলনা। এই ফ্রান্সটাকে ফরাসিও বলা হতে পারে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফরাসি রাষ্ট্রপতি, ঠিক আছে। এবার অ্যান্সার কিভাবে লিখবে সেটাই বড় কথা, যে অনার্স লেভেলের অ্যান্সার কিভাবে গুছিয়ে ভালো করে তোমরা উপস্থাপন করবে পরীক্ষায়। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু। তুলনামূলক শাসন ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের রাষ্ট্রপতির পদের তুলনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপর ভিত্তি করে একটি আক্ষরিক অর্থে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে রাষ্ট্রপতি হলেন শাসন বিভাগের সর্বময় কর্তা। অন্যদিকে 1958 সালের ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, যা সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার একটি মিশ্রণ। উভয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার মধ্যে বেশ কিছু সাদৃশ্য থাকলেও গঠনগত ও কার্যগত ক্ষেত্রে সুস্পষ্ট বৈসাদৃশ্য বর্তমান। তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির সাদৃশ্য। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত সাদৃশ্য মানে কি, মিল, অর্থাৎ উভয় রাষ্ট্রপতির মধ্যে কোন কোন ক্ষেত্রে মিল আছে। দেখো, উভয় দেশের রাষ্ট্রপতি হলেন নিজ নিজ রাষ্ট্রের প্রধান, অর্থাৎ হেড অব দ্য স্টেট, এবং জাতীয় ঐক্যের প্রতীক। উভয় দেশের শাসন ব্যবস্থাতেই রাষ্ট্রপতি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হন বলে তারা বিপুল রাজনৈতিক বৈধতা ও জাতীয় ক্ষমতার অধিকারী। দ্বিতীয়, উভয় দেশের রাষ্ট্রপতি হলেন নিজ দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ কমান্ডার ইন চিফ। দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ, আন্তর্জাতিক চুক্তি, তারপরে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং বিশ্ব মঞ্চে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে উভয় দেশের রাষ্ট্রপতি মুখ্য ভূমিকা পালন করেন। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে উভয় রাষ্ট্রপতি অত্যন্ত শক্তিশালী। মার্কিন রাষ্ট্রপতি তার ক্যাবিনেট সচিব, রাষ্ট্রদূত ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, আর একইভাবে ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং উচ্চপদস্থ সামরিক অসামরিক আধিকারিকদের নিয়োগ করে থাকেন। চতুর্থ কি, আইন প্রণয়নের ক্ষেত্রে উভয়ই বিশেষ ক্ষমতা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তিনি কংগ্রেসের পাস করা বিল বাতিল করতে পারেন। অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি কোনো বিলে স্বাক্ষর না করে তা আইনসভায় পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। এবারে বৈসাদৃশ্য, অর্থাৎ উভয়ের মধ্যে কি পার্থক্য আছে। দেখো, এই পোর্শনটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা নিচে একটি নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার বৈসাদৃশ্য দেখো, শাসন ব্যবস্থার প্রকৃত ও দ্বৈত শাসন। প্রথম পয়েন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ তিনি একাধারে রাষ্ট্রের প্রধান আবার সরকারেরও প্রধান, কিন্তু ফ্রান্সে আধা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থাকায় সেখানে দ্বৈত শাসন ব্যবস্থা দেখা যায়। ফরাসি রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান আর তার নিযুক্ত প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা। ফরাসি রাষ্ট্রপতি একটি নির্দিষ্ট সাংবিধানিক পদ্ধতি মেনে আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সভাকে ভেঙে দিতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকায় রাষ্ট্রপতি আইনসভা বা কংগ্রেস ভেঙে দেওয়ার কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। তারপর হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা। ফ্রান্সের সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী ফরাসি রাষ্ট্রপতি অত্যন্ত ব্যাপক ও ভয়ঙ্কর জরুরি ক্ষমতার অধিকারী, যা প্রয়োগ করে তিনি কার্যত একনায়কে পরিণত হতে পারেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতির এমন কোনো একচেটিয়া স্বৈরতান্ত্রিক জরুরি ক্ষমতা নেই, তাকে সবসময় কংগ্রেসের অনুমোদনের ওপর নির্ভর করতে হয়। তারপর হচ্ছে মন্ত্রিপরিষদের দায়িত্বশীলতা। মার্কিন রাষ্ট্রপতি ক্যাবিনেটের সদস্যরা কেবল তার
ব্যক্তিগত সচিবের মতো কাজ করেন এবং তারা শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন, কংগ্রেসের কাছে নয়। কিন্তু ফ্রান্সে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হলেও তাদের কাজের জন্য আইনসভার কাছে যৌথভাবে দায়ী থাকতে হয় এবং আইনসভা অনাস্থা প্রস্তাব পাস করলে তাদের পদত্যাগ করতে হয়। পরের পয়েন্ট হচ্ছে আইন প্রণয়নের প্রভাব। মার্কিন রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন, মানে কংগ্রেস, সেখানকার আইনসভার নাম কংগ্রেসের সদস্য নন এবং সেখানে সরাসরি বিল উত্থাপন করতে পারেন না। তাকে দলীয় সদস্যদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু ফরাসি রাষ্ট্রপতি তার প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মাধ্যমে আইনসভায় সরাসরি প্রভাব বিস্তার করতে পারেন এবং সরকারের প্রয়োজনীয় বিল সহজে পাস করিয়ে নিতে পারেন। তারপর কি হচ্ছে গণভোটের ক্ষমতা। ফরাসি রাষ্ট্রপতি সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী যে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা সাংবিধানিক ইস্যুতে সরাসরি জনগণের মতামত নিতে গণভোটে আয়োজন করতে পারেন। মার্কিন রাষ্ট্রপতির সংবিধানে এমন কোনো সরাসরি গণভোট ডাকার ক্ষমতা নেই। উপসংহার, পরিশেষে বলা যায় ক্ষমতা পদমর্যাদার দিক থেকে মার্কিন রাষ্ট্রপতি এবং ফরাসি রাষ্ট্রপতি উভয় নিজ নিজ শাসনতান্ত্রিক কাঠামোয় অত্যন্ত শক্তিশালী। মার্কিন রাষ্ট্রপতি হলেন বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক শাসক, যা ক্ষমতার নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিরঙ্কুশ। অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি স্বাভাবিক সময় অত্যন্ত শক্তিশালী হলেও আইনসভায় যদি বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে তখন তার ক্ষমতা অনেকটা সংকুচিত হয়ে প্রধানমন্ত্রীর হাতে চলে যায়। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মার্কিন সিনেটকে কি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়, সেটা আলোচনা করতে বলা হয়েছে। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার দ্বিতীয় কক্ষ সিনেট কেন পৃথিবীর সবথেকে শক্তিশালী উচ্চকক্ষ, অ্যান্সারটা বুঝতে হবে পারে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভায় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটকে নিঃসন্দেহে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বা উচ্চকক্ষ বলা হয়। এর পেছনে একাধিক সুনির্দিষ্ট যুক্তি রয়েছে। প্রথমত, ব্রিটেনের লর্ডসভা বা ভারতের রাজ্যসভার মতো দুর্বল বা পরোক্ষভাবে নির্বাচিত সদস্যের বদলে মার্কিন সিনেটের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, যা তাদের প্রভূত গণতান্ত্রিক বৈধতা প্রদান করে। দ্বিতীয়ত, আইন প্রণয়নের ক্ষেত্রে নিম্নকক্ষ জনপ্রতিনিধি সবার সমকক্ষ ক্ষমতা ভোগ করার পাশাপাশি সিনেট এমন কিছু একচেটিয়া ক্ষমতার অধিকারী যা বিশ্বের অন্য কোনো উচ্চকক্ষের নেই। উদাহরণস্বরূপ, রাষ্ট্রপতির দ্বারা সম্পাদিত যে কোনো আন্তর্জাতিক চুক্তি কার্যকর করতে সিনেটের 2/3 সদস্যের অনুমোদন অপরিহার্য। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, রাষ্ট্রদূত বা ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রেও সিনেটের সম্মতি বাধ্যতামূলক, যা শাসন বিভাগের ওপর তাদের কড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পাশাপাশি রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা পদচ্যুত প্রস্তাবে বিচার বিভাগীয় দায়িত্বে সিনেট একাই পালন করে। ঠিক আছে, প্রতিটি অঙ্গরাজ্য থেকে সমান প্রতিনিধিত্ব এবং সদস্যদের দীর্ঘ 6 বছরের স্থায়ী মেয়াদ সিনেটকে এক অসামান্য স্থিতিশীলতা, স্বাধীনতা এবং রাজনৈতিক মর্যাদা দিয়েছে, যা তাকে প্রশাসনিক ও আইনগত দিক থেকে প্রকৃত অর্থেই বিশ্বের সবথেকে প্রভাবশালী দ্বিতীয় কক্ষে পরিণত করেছে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে তোমাদের ক্লাসে আলোচনা করে দিলাম।